ডার্ক ওয়েব নামটা শুনলেই কেমন যেন একটা রহস্য আর ভয়ের অনুভূতি হয়, তাই না? আমাদের মাথায় ভেসে ওঠে অপরাধ, গোপন লেনদেন আর নানা রকম বেআইনি কার্যকলাপের ছবি। কিন্তু এটাই কি পুরো সত্যি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা, ডার্ক ওয়েব কি শুধুই একটা অপরাধের আখড়া, নাকি মানবাধিকার রক্ষার কোনো জরুরি হাতিয়ার? একদিকে এটা সাইবার অপরাধীদের জন্য একটা নিরাপদ আশ্রয়, আবার অন্যদিকে অপ্রেসিভ বা দমনমূলক শাসন ব্যবস্থার অধীনে থাকা মানুষের জন্য এটাই হয়তো বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের একমাত্র জানালা। এই যে দুটো একেবারে বিপরীত পরিচয়, এটাই ডার্ক ওয়েবকে এতটা জটিল আর গুরুত্বপূর্ণ করে তুলেছে। দেখুন, বৈপরীত্যটা ঠিক এখানেই। একদিকে এটা এমন এক অপরাধের ইঞ্জিন যা বিশ্ব অর্থনীতিতে হাজার হাজার কোটি ডলারের ক্ষতি করার ক্ষমতা রাখে, আর অন্যদিকে এটাই আবার গণতন্ত্রের লাইফলাইন, যা সাংবাদিক, হুইসেলব্লোয়ার মানে যারা দুর্নীতির খবর ফাঁস করে তাদের মতো মানুষদের রক্ষা করে। ভাবার বিষয় হলো, একটাই প্রযুক্তি কিভাবে একই সাথে এত ভালো আর এত খারাপ হতে পারে। আর এই পুরো ব্যাপারটার মূলে আছে পরিচয় গোপন রাখার একটা অদ্ভুত প্যারাডক্স। যে প্রযুক্তি ব্যবহার করে একজন অপরাধী তার পরিচয় লুকিয়ে রাখে, ঠিক সেই একই প্রযুক্তি কিন্তু একজন অ্যাক্টিভিস্ট বা সাংবাদিককেও রাষ্ট্রীয় নজরদারি থেকে বাঁচায়। চলুন প্রথমে এর অন্ধকার দিকটা, মানে এর অপরাধ জগৎটা একটু ঘুরে দেখি। আচ্ছা, সহজ করে বললে ডার্ক ওয়েব হল ইন্টারনেটের সেই গোপন অংশটা যেখানে আমাদের সাধারণ গুগল বা ক্রোম ব্রাউজার পৌঁছতে পারে না। সেখানে যেতে হলে টরের মতো বিশেষ সফটওয়্যার লাগে। এর মূল কাজই হল ব্যবহারকারীকে সম্পূর্ণ অ্যাননিমাস বা বেনামি রাখা, মানে কে কোথা থেকে ইন্টারনেট ব্যবহার করছে তা যেন কেউ ট্র্যাক করতে না পারে। আর এই পরিচয় গোপন রাখার ক্ষমতাই ভালো এবং খারাপ দুটো দরজাই একসাথে খুলে দিয়েছে। সিল্ক রোডের কথা তো অনেকেই শুনেছেন, ডার্ক ওয়েবের প্রথম আর সবচেয়ে কুখ্যাত মার্কেট প্লেস। তো ২০১৩ সালে এফবিআই যখন এটা বন্ধ করে দিল, সবাই ভাবল খেলা শেষ। কিন্তু আসলে খেলাটা তো ওখান থেকেই শুরু হলো। সিল্ক রোডের পতনের পর জন্ম নিল আরও অনেক বড়, আরও সংগঠিত এক ছায়া অর্থনীতি বা শ্যাডো ইকোনমি। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় অপরাধীরা কতটা স্মার্ট। ওরা প্রত্যেকবার ধরা পড়ার পর আরও শক্তিশালী আর আরও সতর্ক হয়ে ফিরে এসছে। সিল্ক রোডের পর এলো অ্যালফেবে, যেখানে নিরাপত্তা আরও মজবুত ছিল। তারপর হাইড্রা, যেটা আরও উন্নত পদ্ধতিতে কাজ করত। আর এখন তো চলছে বিকেন্দ্রীভূত যুগ, যেখানে কোনো একটা কেন্দ্রীয় সার্ভারই নেই। ফলে এগুলোকে ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আচ্ছা, এই ছায়া অর্থনীতিতে ঠিক কি বিক্রি হয়? এই টেবিলটা দেখলে সত্যি অবাক হতে হয়। একটা ক্রেডিট কার্ডের তথ্য হয়তো মাত্র $10-40 পাওয়া যায়, কিন্তু একটা সম্পূর্ণ মেডিকেল রেকর্ড, মানে আপনার চিকিৎসার সব তথ্য, সেটার দাম $500 বেশি। কারণটা সহজ, ক্রেডিট কার্ড তো ব্লক করে দেয়া যায়, কিন্তু আপনার শারীরিক তথ্য তো আর বদলানো যায় না। আর কোনো বড় কোম্পানির নেটওয়ার্কে ঢোকার অ্যাক্সেসের দাম তো হাজার হাজার ডলার। আর এই অর্থনীতির আকার ভাবা যায়। বিভিন্ন অবৈধ উৎস থেকে আসা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলোতে প্রায় $60 বিলিয়ন সম্পদ জমা আছে। আর মজার ব্যাপার হলো, এই অঙ্কটা সরাসরি অপরাধী সংস্থাগুলোর হাতে থাকা টাকার চেয়েও 4 গুণ বেশি। এই বিপুল পরিমাণ অর্থই কিন্তু পুরো অপরাধ জগৎটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এখনকার ডার্ক ওয়েব কিন্তু শুধু একটা বাজার না, এটা রীতিমতো একটা সাইবার অপরাধের অস্ত্রাগার হয়ে গেছে। ব্যাপারটা এখন আর একা কোনো হ্যাকারের কাজ নেই, এটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এখানে এখন হ্যাকিং টুলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাইবার অ্যাট্যাক, সবকিছুই সার্ভিস হিসেবে ভাড়া পাওয়া যায়। এর সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হল এই র্যানসমওয়্যার অ্যাজ আ সার্ভিস বা সংক্ষেপে RAAS। ভাবুন তো, ব্যাপারটা অনেকটা সাবস্ক্রিপশন সার্ভিসের মতো। কিছু পাকা হ্যাকার র্যানসমওয়্যার মানে যে ভাইরাস কম্পিউটার লক করে দেয় সেটা তৈরি করে। আর অন্য অপরাধীরা, যাদের হয়তো অত টেকনিক নেই, তারা সেই সার্ভিসটা ভাড়া নিয়ে বড় বড় কোম্পানি বা হসপিটালে অ্যাটাক চালায়। পুরো মডেলটা একটা বিজনেসের মতো কাজ করে, একটা সাপ্লাই চেইন। ডেভেলপাররা সফটওয়্যার বানায়, অ্যাফিলিয়েটরা সেটা ব্যবহার করে অ্যাটাক করে, আবার আরেক দল আছে যারা বিভিন্ন কোম্পানির নেটওয়ার্কে ঢোকার পথ খুঁজে বের করে বিক্রি করে। অ্যাটাক সফল হলে যে মুক্তিপণের টাকা আসে সেটা সবাই মিলে ভাগ করে নেয়। কি সাংঘাতিক একটা সিস্টেম! আর ভবিষ্যতের বিপদটা আরও বড়। জেনারেটিভ এআই এর কথা তো আমরা সবাই জানি।
এই প্রযুক্তি সাইবার অপরাধীদের হাতে পড়ে কি হতে পারে তার একটা ঝলক দেখুন। ফিশিং অ্যাটাক মানে নকল ইমেইল পাঠিয়ে তথ্য চুরি করা, সেটা বেড়ে গেছে 1265%। কারণ এআই ব্যবহার করে অপরাধীরা এখন এত নিখুঁত আর বিশ্বাসযোগ্য নকল ইমেল তৈরি করতে পারে যা সাধারণ মানুষের পক্ষে ধরা প্রায় অসম্ভব। কিন্তু গল্পের একটা অন্য পিঠও আছে। যে প্রযুক্তি এত ধ্বংসলীলা চালাচ্ছে, ঠিক সেই একই প্রযুক্তি কিন্তু স্বাধীনতার একটা আশ্রয়ও বটে। চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক। এই কথাটা পুরো ব্যাপারটার সারমর্ম। যে ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তি অপরাধীদের পরিচয় গোপন করে, ঠিক সেই একই প্রযুক্তি কিন্তু একজন ভিন্ন মতাবলম্বী মানুষ বা একজন সাংবাদিককেও রক্ষা করে। এটাই ডার্ক ওয়েবের সবচেয়ে বড় প্যারাডক্স। তাহলে কারাই ডার্ক ওয়েবকে ভালো কাজে ব্যবহার করছে? ভাবুন সেই হুইসল ব্লোয়ারদের কথা, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বড় বড় দুর্নীতির তথ্য সাংবাদিকদের কাছে পৌঁছে দেয়। ভাবুন সেই সাংবাদিকদের কথা যারা তাদের সোর্সের পরিচয় গোপন রাখতে চায়, অথবা সেই সব দেশের নাগরিকদের কথা যেখানে সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করে। তাদের জন্য ডার্ক ওয়েবই হল মুক্ত পৃথিবীর খবর পাওয়ার একমাত্র রাস্তা। আর এবার একটা জিনিস শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। জানেন কি, দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, দ্য গার্ডিয়ানের মতো বিশ্বের নামকরা সব সংবাদ মাধ্যমেরও ডার্ক ওয়েবে নিজস্ব সাইট আছে। এগুলোকে অনিয়ন সাইট বলা হয়। এর কারণ হল যেসব দেশে তাদের ওয়েবসাইট ব্লক করা, সেখানকার মানুষও যেন নিরাপদে পরিচয় গোপন রেখে তাদের খবর পড়তে পারে। ডার্ক ওয়েবের প্রভাব কিন্তু শুধু এখানেই শেষ নয়। এর যে মূল ভাবনাগুলো, যেমন বিকেন্দ্রীকরণ, পরিচয় গোপন রাখা, এগুলোই আসলে আমাদের ইন্টারনেটের ভবিষ্যৎ মানে ওয়েব 3 এর ভিত্তি তৈরি করছে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে ব্যাপারটা। ডার্ক ওয়েবে যা ছিল শুধু পরিচয় গোপন রাখা, ওয়েব 3তে সেটাই আরও উন্নত হয়ে হচ্ছে সেলফ সোভরেন আইডেন্টিটি, মানে আপনার ডিজিটাল পরিচয় নিয়ন্ত্রণ থাকবে পুরোপুরি আপনার হাতে। ডার্ক ওয়েবের লেনদেনের জন্য যে এসক্রো সিস্টেম ছিল, সেটাই ওয়েব 3তে হয়ে যাচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। এক কথায় ডার্ক ওয়েবের গোপন ল্যাবরেটরিতে যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে, সেগুলোই এখন মূলধারার ইন্টারনেটের ভবিষ্যৎ তৈরি করছে। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? সবশেষে প্রশ্নটা এটাই, আমরা কি এই প্রযুক্তির খারাপ দিকটা সামলে ভালো দিকটা রক্ষা করতে পারব, নাকি আমাদের ডিজিটাল ভবিষ্যৎ একদিকে কড়া নজরদারি আর অন্যদিকে চূড়ান্ত গোপনীয়তার একটা লড়াইয়ের ময়দান হয়ে উঠবে? উত্তরটা হয়তো এখনও আমাদের জানা নেই, কিন্তু এই লড়াইটা যে আগামী দিনের সবচেয়ে বড় লড়াইগুলোর একটা হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।